কেমন আছো মেঘা? তোমার শরীরে কি অবস্থা? নিলয়ের কণ্ঠস্বর যেন মেঘার মনে এক শীতল শিহরণ বইয়ে দিল। মেঘা শীতল কণ্ঠে উত্তর দিল, ভালো আছি, আপনি কেমন আছেন? ওপাশ থেকে নিলয় খুব নির্লিপ্ত গলায় উত্তর দিল, যার অপেক্ষায় এতটা দিন পথ চেয়ে বসে আছি, তাকে ছাড়া কি ভালো থাকতে পারি বলো? তাই বুঝি? তা কারোর অপেক্ষা ছিলেন? যার ফোনের অপেক্ষায় আমার দিন রাত কেটেছে তার, যার গলার কণ্ঠ শুনে আমার এতদিনের অপেক্ষার অবসান হলো তার, যাকে প্রতিটা নিহত আমার ভাবনায় আমার সমস্ত মনে প্রাণে সবসময় আগলে রেখেছিলাম তার। মেঘা শুধু চুপ করে চোখ বন্ধ করে নিলয়ের কথাগুলো শ্রবণ করছিল। যেন অজানা এক ভালো লাগার অনুভূতি মেঘাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। মেঘা নিলয়কে প্রশ্ন করলো, আমি তো এমন আহামরি কিছু নই, তাহলে আমার জন্য এত অপেক্ষা করার কারণ? নিলয় ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলল, অপেক্ষায় তার জন্যই করা যায় মানুষ যাকে মনে প্রাণে চাই। তুমি জানো না মেঘা, অপেক্ষার প্রহর কতটা কষ্টকর? যে এই অপেক্ষার মধ্যে পড়েছে একমাত্র সেই বলতে পারবে এই কষ্টটা কত কঠিন। নিলয়ের কথাগুলো শুনে অজানা এক ভালো লাগা কাজ করলো মেঘার মনে। মেঘা উত্তরে বলল, অপেক্ষা না করলেও তো পারতেন। নিলয় খুব আবেগ মাখানো কণ্ঠে বলল, মন যাকে চাই তার জন্য সামান্য অপেক্ষা কেন, আরও অনেক কিছু করতে মন চাই। তবে আজকে আমার অপেক্ষার অবসান হলো। আমি মনে প্রাণে বিশ্বাস করতাম একদিন না একদিন তুমি আমাকে ঠিক ফোন দিবে। আমি এই দিনটির অপেক্ষায় এতগুলো দিন পথ চেয়ে বসেছিলাম মেঘা। তুমি জানো না আমার প্রতিটা মুহূর্ত কতটা অপেক্ষায় কেটেছিল। সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকতাম, এই বুঝি তুমি কল দিলে। জানো মেঘা, আমার না খুব অভিমান হয়েছিল তোমার উপর। একবার ভেবেছিলাম নিজেকে অনেক দূরে সরিয়ে নেব, এই অপেক্ষার অবসান ঘটাবো, চলে যাব কোনো এক নির্জনে। কিন্তু আবার ভাবতাম আমার অপেক্ষা যদি সঠিক হয়ে থাকে সে অবশ্যই আমার অপেক্ষায় ধরা দেবেই। আজ আমার সেই বিশ্বাস সত্যি হলো মেঘা, তুমি আমার অপেক্ষার অবসান ঘটিয়েছো। এত অপেক্ষা না করে আপনি তো আমাকে একটা ফোন দিতে পারতেন। আমি চেয়েছিলাম আমার অপেক্ষা কতটা সত্যি হয় তা দেখার জন্য। আসলে তোমার জন্য অপেক্ষা করতে ভালো লাগতো, কিন্তু মাঝে মধ্যে অনেক অভিমান হতো। আজ সব অভিমান ভালোবাসায় পরিণত হলো। ভালোবাসার কথাটা শুনে মেঘা চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে মেঘা নিলয়কে বলল, ভালোবাসা মানে? আমার মনের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যত্নে। খুব যত্নে তোমাকে আমি বুকের বাঁ পাশে আগলে রেখেছি মেঘা। তোমার সাথে এতদিন কথা বলার লোভ আমার মনের মধ্যে ছিল, আর এখন তোমাকে রেখার লোভ যে আমার চোখ যে আর সহ্য করতে পারছে না মেঘা। মেঘা নিজের অজান্তেই বলে ফেল, আমিও আপনাকে দেখতে চাই, আমারও যে আপনাকে দেখতে বড্ড ইচ্ছে করছে। মেঘার কথা শুনে নিলয় খুশি হয়ে বলল, সত্যি বলছো মেঘা? তুমি আমাকে দেখতে চাও? নিলয়ের কথাই মেঘা বুঝতে পারল সে কি বলতে কি বলে ফেলেছে। মেঘা আস্তে করে বলল, না মানে কিছু না। আচ্ছা, এখন রাখি তাহলে। নিলয় সঙ্গে সঙ্গে মেঘাকে বাধা দিয়ে বলল, যার জন্য এতদিন অপেক্ষা করেছি, এইটুকু কথাই কি সেই অপেক্ষায় পিপাসে মিটে বলো? প্লিজ এখনই ফোনটা রেখো না। মেঘা আর নিলয় আরও বেশি কিছুক্ষণ কথা বলল। নিলয় ফোন রাখার আগে মেঘাকে বলল, খুব তাড়াতাড়ি আমার হৃদয়ের আর জীবনের পিপাসে মেটাতে আমি আসছি তোমার খুব কাছাকাছি। আমার জন্য শুধুমাত্র, আমার জন্য তুমি তৈরি থাকবে, আর তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য আমি আসব খুব তাড়াতাড়ি। মেঘা ফোনটা রেখে যেন একটা ধ্যানে পড়ে গেল। নিলয়ের বলা প্রতিটি কথা যেন মেঘার কানে এসে বাজছে। মেঘার মনে হচ্ছে সে এখন একটা স্বপ্ন দেখছে। সেই স্বপ্নের ভিতর যেন এই কথাবার্তাগুলো হলো। মেঘা আবার নিজের হাতে একটা চিমটি কাটলো। মেঘা ভাবলো, না, এটা তো কোনো স্বপ্ন বা কল্পনা নয়, এটা বাস্তব। মেঘা কখনো ভাবতেও পারেনি তার মতো একটা মেয়ের জন্য এত পরিমাণ ভালোবাসা নিয়ে কেউ কখনো অপেক্ষা করবে। নিলয়ের কথাগুলো ভাবতে ভাবতেই মিটে মিটে হাসছিল মেঘা। হঠাৎ করে পিছন থেকে মেঘার গলা জড়িয়ে ধরে রাইসা কানে কানে বলল, আহা কি প্রেম! বুকে এসে ধাক্কা লাগলো মেঘা আপু। রাইসার মুখে এমন কথা শুনে চোখ বড় বড় করে সামনের দিকে তাকালো মেঘা। তারপর রাইসার কানটা ধরে মেঘার সামনে নিয়ে রাইসাকে বলল, কি রাইসা, তুই আবার কবে থেকে কারো ঘরের সামনে আড়ি পাতে শুরু করলি বলতো? বলবো ভাবিকে ডেকে? রাইসা মেঘার হাত থেকে নিজের কানটা ছাড়িয়ে কানটা ডলতে ডলতে বলল, উফ মেঘা আপু, ব্যথা পেয়েছি তো। আরে আমি কেন তোমার ঘরে আড়ি বাঁধতে যাবো বলো তো?
আসলে তোমার কিছু লাগবে কি না তাই দেখতে এসেছিলাম। এসে দেখলাম তুমি খুব মিষ্টি করে কারোর সাথে কথা বলছো, তাই আমি তোমার রুমে আর না ঢুকে চলে গিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পর এসে দেখি তুমি একা একা মিটিমিটি হাসছো। বুঝলাম তুমি হয়তো বা কারো প্রেমে পড়েছো। মেঘা রাইসার গালটা আলতো করে টেনে দিয়ে বলল, খুব পেকে গেছিস তাই না? অবশ্য পাকবি না কেন, কয়দিন পর তো বিয়ে, কত বড় হয়ে গেছিস। একটু অপেক্ষা করো, তোমারও বিয়ের ব্যবস্থা করছে। ও আচ্ছা, তাই নাকি? তা পাত্রটা কে শুনি? কেন, যার কথা ভেবে মিটিমিটি হাসছিলে সেই নিলয় ভাইয়া। রাইসার মুখে নিলয়ের কথা শুনে কিছুটা অবাক হলো মেঘা। মেঘা ভাবলো, রাইসা কিভাবে নিলয়ের কথা জানলো? মেঘার ভাবার তো চেহারা দেখে রাইসা বলল। কি ভাবছো মেঘাপু, আমি নিলয় ভাইয়ার কথা কি করে জানলাম? মেঘা জিজ্ঞাসিত দৃষ্টি নিয়ে তাকালো রাইসার দিকে। রাইসা কিছুটা হেসে বলল, ভাবি আমাকে নিলয় ভাইয়ার ব্যাপারে আগেই সব কিছু বলেছিল। ভাবি কি করবে কিছুই বুঝতে পারছিল না, আমাকে একবার বলেছিল তোমাকে বলার জন্য ব্যাপারটা, কিন্তু আমি অনেক চেষ্টা করেও তোমাকে বলতে পারিনি। তাই আমরা পুরোটাই ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিলাম। আমাদের বিশ্বাস ছিল একদিন না একদিন নিলয় ভাইয়ার এত প্রেম ভালোবাসা সফল হবেই। তবে মেঘা আপু, তোমাকে আমি 1,00,000% গ্যারান্টি দিয়ে বলতে পারি, নিলয় ভাইয়ার মতো একটা হীরের টুকরা ছেলে তুমি হাজার খুঁজেও পাবে না। মেঘা রাইসার নাকটা টেনে দিয়ে বলল, বাবা, 1,00,000% নিলয় কেমন তা আমি এখনো পর্যন্ত সঠিক জানি না। তবে আমি এটাই জানি, মায়ান ভাইয়ের মতো এইরকম ছেলে হাজারো একটা মিলে না। না হাজারে বলে ভুল হবে, লাখে আর কোটিতেও একটা মিলে না। মেঘার কথায় দুজনেই হেসে দিল। হাসতে হাসতে মেঘা আর রাইসা কিছুক্ষণ গল্প করলো। রাইসা চলে যাচ্ছিল, তখনই মেঘা রাইসাকে ডাক দিয়ে বলল, মামি কই রে রাইসা? মা তো ঘরে আছে। মেঘা কিছুটা কাচুমাচু করে বলল। মামির রুমে চল, মামির সাথে আমি কথা বলবো। মেঘার কথায় রাইসা কিছুটা চিন্তিত হয়ে পড়ল, কারণ রাইসা জানে তার মা কতটা রাগী। মেঘার প্রতি তার মা আর বাবা অনেক পরিমাণ রেগে আছে। তার বাবাকে ম্যানেজ করা গেলেও তার মাকে ম্যানেজ করা কঠিন। তার মাকে একমাত্র তার মিথিলা ভাবি ছাড়া আর কেউ হ্যান্ডেল করতে পারে না। রাইসা কিছু বলছে না, ঠাই দাঁড়িয়ে আছে। তাই মেঘা আবারও রাইসাকে বলল। প্লিজ রাইসা, আমাকে একটু মামির রুমে নিয়ে চল না। রাইসা বলল, আচ্ছা তুমি একটু বসো, আমি ভাবিকে ডেকে নিয়ে আসি, ভাবি সহ মায়ের রুমে যাব। মেঘা রাইসাকে বাধা দিয়ে বলল, না, আমি আর তুই যাব মামির রুমে। মামি আমার উপর রাগ করেছে, আর সেই রাগ আমি ভাঙাবো। রাইসার কিছুটা ভয় হচ্ছে মেঘাকে তার মায়ের রুমে নিয়ে যেতে। তারপরও অনেকটা সাহস সঞ্চয় করে মেঘাকে নিয়ে রাইসা তার মায়ের রুমের দিকে গেল। মাথার যন্ত্রণায় কখন যে মিথিলা ঘুমিয়ে পড়েছিল। মিথিলার মাথায় কারোর আলতো স্পর্শের ছোঁয়ায় মিথিলার ঘুমটা ভেঙে গেল। মিথিলা পিটপিট করে চোখ মেলে দেখলো নিঝর তার মাথার কাছে বসে আছে। মিথিলা তাকিয়ে দেখলো নিঝরের মুখটা কেমন যেন গম্ভীর হয়ে আছে। মিথিলা আস্তে করে শোয়া থেকে উঠে বসলো। হঠাৎ করে নিঝর মিথিলাকে জড়িয়ে ধরল। মিথিলা বুঝতে পারলো নিঝরের হয়তোবা কিছু একটা হয়েছে, যার কারণে নিঝরের মনটা খারাপ। নিঝরের এতটা পরিমাণ গম্ভীর দেখে কিছুটা চিন্তিত হয়ে মিথিলা নিঝরকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? তোমাকে এতটা গম্ভীর দেখাচ্ছে কেন? নিঝর একটা নিঃশ্বাস ছেড়ে মিথিলার হাত ধরেই বলল, আমাকে কিছুদিনের জন্য ব্যবসার কাজে দূরে যেতে হবে। একটা ক্লায়েন্টের সাথে মিটিং আছে, কিন্তু আমার মোটেও যেতে ইচ্ছে করছে না তোমাকে রেখে। কথাটা শুনে মিথিলার মনটা একদম খারাপ হয়ে গেল। কিন্তু মিথিলা নিঝরকে কিছু বুঝতে না দিয়ে নিজেকে সামলিয়ে নিয়ে বলল, দরকার হলে তো যেতেই হবে। এখানে মন খারাপ করার কি আছে বলো? আর বাবা ব্যবসার সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছে, তোমার উচিত সেটাকে সঠিকভাবে পরিচালনা করা। নিঝর জানে মিথিলার মন খারাপ হলেও কখনো নিঝরকে বুঝতে দেবে না। খুব চাপা স্বভাবের মেয়ে মিথিলা। নিঝরের যেতে ইচ্ছে করছে না, তারপরও না যেয়ে কোনো উপায় নেই। মনের ইচ্ছার বিরুদ্ধেই নিঝরকে যেতে হচ্ছে। মিথিলাকে সাথে নিয়ে যাবারও কোনো উপায় নেই। মিথিলা নিঝরের ভাবনার্থ চেহারা দেখে নিঝরকে বলল, এত কি ভাবছো তুমি? এত চিন্তা করো না, নিশ্চিন্তে যাও। কয়েকদিনেরই তো ব্যাপার, দেখতে দেখতেই কেটে যাবে। মিথিলা মুখে খুব সহজভাবে নিঝরকে যেতে বলছে, কিন্তু মিথিলার মন চাচ্ছে না নিঝরকে ছাড়তে।
তারপর নিঝরকে কিছু বুঝতে দিল না মিথিলা। রাইসা মেঘাকে নিয়ে ওর মায়ের রুমের সামনে এসে দাঁড়ালো। রাইসার কিছুতেই সাহস হচ্ছিল না ওর মায়ের রুমে মেঘাকে নিয়ে যাবার। তারপর অনেকটা সাহস সঞ্চয় করে রাইসা মেঘাকে নিয়ে ওর মায়ের রুমে গেল। রাইসার মা মেঘাকে দেখেই চরমভাবে রাগ দেখে রাইসাকে বলল, এ রাইসাও আমার রুমে কেন এসেছে? তুই কোন সাহসে ওকে আমার রুমে নিয়ে এসেছিস? এখনই ওকে আমার রুম থেকে চলে যেতে বল। মেঘা তার মামির কাছে এগিয়ে এসে কিছুটা জোর খাটিয়ে বলল, না, আমি কোথাও যাব না এই রুম থেকে, কারণ এই রুমটা একা রাইসার মায়ের নয়, এটা আমার মামিরও রুম। রাইসার মা বুড়ো যুগল কুচকে মেঘার দিকে তাকিয়ে রাগী গলায় বলল, আমি কোনো নিচু মন মানসিকতার মেয়ের মুখে মামি ডাকটা শুনতে চাই না। আমি এমন কোনো মেয়ের মামি হতে চাই না নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেরই কাছের মানুষের ক্ষতি করার জন্য অনেক নিচে নামতে পারে। রাইসার মা মেঘাকে আর কোনো কথা বলতে না দিয়ে ওখান থেকে প্রস্থান করলেন। মেঘা তার মামির যাওয়ার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলল, সব দোষ আমার জন্যই আজ মামি আমার সাথে এরকম ব্যবহার করেছে। আমি এই ব্যবহারের যোগ্য, তবে আমি আমার নিজের জন্য যে জায়গাটা হারিয়েছি আমি আবার নিজেই আমার সেই জায়গাটা যে করি হোক ফেরত আনবো। কিন্তু তার জন্য সবার আগে মিথিলা ভাবিকে আমার দরকার। কথাগুলো ভাবতে ভাবতেই মেঘা আর রাইসা ওর রুমের থেকে চলে গেল। মিথিলা রাতের খাবার সাজাচ্ছিল ডাইনিং টেবিলে। মিথিলার শরীরটা একদম ভালো নেই, কেন যেন মাছ আর মাংসের গন্ধ একদমই সহ্য করতে পারছে না মিথিলা। তারপরও অনেক কষ্ট করে রাতের রান্নাটা শেষ করলো, কারণ আগামীকাল নির্ঝর চলে যাবে। তাই আজকে নির্ঝরের সব পছন্দের কিছু আইটেম রান্না করেছে মিথিলা। খেতে বসে মাছ মাংসের গন্ধ নাকে যেতেই মিথিলার আবার কেমন যেন গাটা গুলিয়ে এলো। মিথিলার কিছুই খেতে ইচ্ছে করছিল না। মিথিলা প্লেটে ভাত নিয়ে একটা আঙ্গুল দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করছিল। মিথিলাকে এইভাবে প্লেটে আঙ্গুল নাড়াচাড়া করতে দেখে নিশ্চর বলল, কি হলো মিথিলা, নাকে এইভাবে প্লেটে আঙুল নাড়াচাড়া করছে কেন? না, আসলে আমার খেতে ইচ্ছে করছে না। নিশ্চর কিছুটা উদ্বিগ্ন হয়ে বলল, কেন, তোমার কি শরীর খারাপ? না, এমনিতেই খেতে ইচ্ছে করছে না। আমার না খুব আচার খেতে ইচ্ছে করছে, হয়তো বা আচার দিয়ে কিছুটা হলেও খেতে পারবো। তারপর মিথিলা রাইসাকে বলল, রাইসা, ঘরে কি আচার আছে? রাইসা অন্যমনস্ক হয়ে ধ্যানমগ্নভাবে কি যেন ভাবছিল, তাই মিথিলার কথাটা একদমই খেয়াল করেনি রাইসা। মিথিলা আরও 2-3 বার রাইসাকে ডাকলো, কিন্তু রাইসার কোনো ভাবান্তর হলো না। শেষে নির্ঝর জোরে একটা ধমক দিয়ে রাইসাকে বলল, এই রাইসা, তুই শুনতে পাচ্ছিস না মিথিলা তোকে কতক্ষণ ধরে রাখছে? কোন দিকে হারিয়ে গেছিস তুই? হঠাৎ ধমকের আশঙ্কিকতায় রাইসা নিজের অজান্তেই বেখেয়ালে বলে উঠল। হ্যাঁ মায়ান, বলো, শুনছি। রাইসার মুখে হঠাৎ মাইনের কথা শুনে সবাই রাইসার দিকে তাকালো। মাইনের ছুটি শেষ হয়ে যাওয়াতে মাইন আজ সকালেই চলে গিয়েছিল বাসায়, তাই মায়ন এখানে নেই। মাইন না থাকা সত্ত্বেও রাইসা হঠাৎ মাইনের নাম নিল। রাইসা অনেকটা বিব্রতকর অবস্থায় পড়ে গেল, নিজের অজান্তে কি বলতে কি বলে ফেলেছে। মিথিলা পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য বলল, রাইসা, আমার জন্য দ্রুত করে একটু আচার নিয়ে এসো না প্লিজ। রাইসা দ্রুত মিথিলার জন্য আচার আনতে চলে গেল। মিথিলা বুঝতে পারল রাইসা তার ভাইকে অনেক বেশি মিস করছে, তাই হঠাৎ মাইনের নাম নিয়ে ফেলেছে। আর ভাইও যে রাইসাকে মিস করছে সেটা মিথিলা ভালো করেই জানে, কারণ মাইন এখান থেকে চলে যাবার সময় মিথিলা তার ভাইয়ের চোখের কোণে স্পষ্ট পানি দেখতে পেয়েছিল। আসলে সময়ের সাথে সাথে ওরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, কেউ কাউকে ছাড়া থাকতে পারছিল না। তাই যত দ্রুত সম্ভব ওদের দুজনের 4 হাত এক করে দিতে রাইসা মিথিলার জন্য আচার নিয়ে এলো। মিথিলার শাশুড়ি মিথিলার দিকে কিছুটা আর চোখে তাকিয়ে দেখলো মিথিলা খুব তৃপ্তি সহকারে আচার খাচ্ছে। তা দেখে মিথিলার শাশুড়ি মুচকে একটা হাসি দিল। মিথিলার শাশুড়ির সেই হাসিটা ছিল যেন নতুন কিছু পাবার পরম শান্তির একটা হাসি। খাওয়া দাওয়া শেষ করে সবাই রুমে চলে গেল। রুমে আসার সাথে সাথেই মিথিলার গা আবার গুলিয়ে উঠল। মিথিলা দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আবারও মিথিলার অনেক পরিমাণে বমি হলো। মিথিলা এবার কিছুটা ভয় পেয়ে গেল। মিথিলা ভাবছে কখনো তো তার এমন হয়নি, তাহলে হঠাৎ কেন এমন হচ্ছে? না খেতে পারার কারণে আর অনেক বেশি বমি হবার কারণে মিথিলার খুব পরিমাণে মাথা ঘুরছে। তারপরও অনেক কষ্টে নিঝরে ব্যাগপত্র সমস্ত গুছিয়ে রাখলো। শরীর খারাপের এই সময়টাতে নিঝরকে খুব দরকার ছিল মিথিলার,
কিন্তু মুখ ফুটে বলতেও পারছে না মিথিলা নির্ঝরকে আটকে রাখলে ব্যবসায় অনেক ক্ষতি হয়ে যেতে পারে, তাই মিথিলা নির্ঝরকে কিছুই বুঝতে দেবে না। বাকি নির্ঝর এই সময় রুমে নেই, তাই নির্ঝর এখনও পর্যন্ত মিথিলার এই শরীর খারাপের খবরটা জানে না। ওদের ব্যবসায়িক কিছু কথাবার্তা বলতে নির্ঝর তার বাবার রুমে গিয়েছে, তাই নির্ঝর কিছু জানতে পারেনি এখনও। মিথিলার খুব শরীরটা দুর্বল লাগছিল, মাথা ঘুরছিল। মিথিলা নির্ঝরের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে আর থাকতে না পেরে শুয়ে পড়ল। কখন যেন মিথিলার চোখ দুটো লেগে এলো, মিথিলা বুঝতেই পারল না। কারোর হাতের স্পর্শে মিথিলার ঘুমটা ভেঙে গেল। মিথিলা তাকিয়ে দেখল নির্ঝর ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মিথিলা আস্তে করে উঠে বসলো। মিথিলা নির্ঝরকে বলল, তুমি কখন এলে? আমাকে ডাকলে না যে? না, এসে দেখলাম তুমি ঘুমাচ্ছ, তাই আর ডাকিনি। মিথিলা নির্ঝরের মুখ দেখে বুঝতে পারল নির্ঝরের খুব মন খারাপ। মিথিলা নির্ঝরের বুকে মাথা দিয়ে নির্ঝরকে বলল, মন খারাপ করো না প্লিজ, প্রতিদিনই তো আমাদের কথা হবে, আর এখানে তো সবাই আছে, আমার একটু মন খারাপ লাগবে না। তুমি সাবধানে যাবে, তুমি সাবধানে যেয়ে তাড়াতাড়ি করে সাবধানে ফিরে এসো। নির্ঝর জানে মিথিলা যতই বলুক তার মন খারাপ হবে না, কিন্তু সব থেকে বেশি মিথিলারই মন খারাপ হচ্ছে। কিন্তু মিথিলা সেটা নির্ঝরকে বুঝতেই দিচ্ছে না। আসলে ভালোবাসা এমন একটা জিনিস, প্রিয় মানুষটার মন খারাপ থাকলেও সেটা ঠিক বুঝে নেওয়া যায়, যেমন নির্ঝর বুঝতে পারছে। নির্ঝর মিথিলার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, এই কয়েকটা দিন আমার যে কিভাবে কাটবে তা আমি জানি। বিশ্বাস করো মিথিলা, আমার বুকের পাঁজরটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। তোমাকে রেখে আমার এক পাও যেতে ইচ্ছে করছে না, কিন্তু বাধ্য হয়ে যেতে হচ্ছে। আমার শুধুমাত্র শরীরটাই ওখানে যাবে, মনটা তোমার কাছে পড়ে থাকবে। আর তাছাড়াও আমার মনে হচ্ছে তোমার শরীরটা ভালো নেই। তোমার ঠিক কী হয়েছে বলো তো মিথিলা? মিথিলা নির্ঝরের কথার উত্তর না দিয়ে মিথিলার কথা ঘোরানোর জন্য বলল, শোনো একটা কথা, ভাইয়া আর রাইসার বিয়ের ব্যাপারটা কিন্তু এবার আগাতে হবে। তুমি চলে আসলেই ওদের বিয়ের কথাটা আগাবো। আমিও তাই ভাবছি। নির্ঝর আরও কিছু বলতে যাবে, মিথিলা নির্ঝরকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, আর কথা বলতে হবে না, এবার আমাকে তোমার বুকের মাঝে জড়িয়ে ধরো তো। নির্ঝর তার দুই হাত প্রশস্ত করে মিথিলাকে বলল, এই বুক তো শুধুমাত্র তোমারই, এসো আমার এই বুকে। মিথিলা নির্ঝরের বুকে নিজেকে মিশিয়ে নিল। রাইসার খুব কান্না পাচ্ছে, বুকের ভেতরটা হু হু করছে মাইনের জন্য। তার উপরে মাইন যাবার পর থেকে একটা বারের জন্য রাইসাকে ফোন দেয়নি। রাইসা কয়েকবার ফোন দিয়েছিল, কিন্তু একবারও মাইন রাইসার ফোন রিসিভ করেনি। মাইনকে ছাড়া এই কয়েক ঘন্টায় রাইসা যেন পাগলের মতো হয়ে গেছে। মাইনকে ছেড়ে আর কয়েকদিন থাকলে রাইসার হয়তো প্রাণটাই বেরিয়ে যাবে। হঠাৎ রাইসার ফোনটা বেজে উঠল। রাইসা ফোনের দিকে তাকিয়ে দেখলো মাইন ফোন দিয়েছে। সঙ্গে সঙ্গে রাইসা ফোনটা রিসিভ করে নিজেকে আর সামলে রাখতে না পেরে কেঁদে দিল। রাইসার কান্না শুনে মাইনের বুকের ভেতরটা ধক করে উঠল। মাইন ব্যস্ত হয়ে রাইসাকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে রাইসা, তুমি কাঁদছো কেন? মাইনের কণ্ঠ শুনে রাইসার কান্না যেন আরও বেড়ে গেল। কেঁদে কেঁদে রাইসা মাইনকে বলল, আমার খবর নেওয়ার সময় কি কারো আছে? কেউ তো ভুলেই গেছে আমার কথা। কেউ ফোন ধরার বা ফোন দেওয়ার তো প্রয়োজনই মনে করে না। আমি বাঁচলাম না মরলাম তা তো আর কারো কিছু আসা যায় না। মাইন বুঝতে পারলো রাইসার অনেক অভিমান হয়েছে। অফিসের কাজের চাপে একবারের জন্য রাইসার খবর নেওয়া হয়নি, এমনকি রাইসার ফোনটা পর্যন্ত রিসিভ করতে পারেনি মাইন রাইসাকে রোমান্টিকভাবে বলল, সরি জান, ভুল হয়ে গেছে, এমনটা আর কখনো হবে না। রাইসা চুপ করে আছে, কিছু বলছে না। তাই মাইন পরক্ষণে আবার বলল, বুঝতে পেরেছি, আমার পাগলিটার খুব রাগ হয়েছে। দাঁড়াও পাগলি, আমি আমার পাগলিটার রাগ এখনই ভেঙে দিচ্ছি। তারপর মাইন রাইসাকে ফোনে কয়েকটা কিস করলো। রাইসা চোখ বন্ধ করে মাইনের প্রত্যেকটা কিস অনুভব করছিল। বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছিল রাইসা। সেই নিঃশ্বাসের প্রতিটা শব্দ যেন মাইনের বুকে শিহরণ সৃষ্টি করছিল। মাইন রাইসাকে ফিসফিসিয়ে বলল, বিশ্বাস করো, আমি পাগল হয়ে যাচ্ছি, আর থাকতে পারছি না। তারপর কিছুক্ষণ রোমান্টিক কথা চলল মাইন আর রাইসার মধ্যে। মেঘার কিছুতেই ঘুম আসছে না, কেন যেন শুধু নিলয়ের কথাটা বারবার মেঘার মাথার মধ্যে ঘুরঘুর করছে। এই একদিনের পরিচয়ে নিলয় কেমন যেন মেঘার মনের মধ্যে গেঁথে গেছে। মেঘা তার ফোনটা হাতে নিল। মেঘার খুব ইচ্ছে করছিল নিলয়ের সাথে কথা বলতে,
কিন্তু অজানা এক সংকোচ মেঘাকে থামিয়ে দিল। মেঘা ফোনটা রাখতে যাবে, তখনই মেঘার ফোনের স্ক্রিনে নিলয়ের নামটা জ্বলজ্বল করে উঠল। নিলয় ফোন দিয়েছে। তখনই মেঘা নিলয়ের নাম্বারটা সেভ করে রেখেছিল। মেঘা এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গেই নিলয়ের ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করেই মনের আবেগকে আর কন্ট্রোল করতে না পেরে বলে ফেলো, এতক্ষণে আমার কথা মনে পড়লো আপনার? ফোন দেওয়ার কি দরকার ছিল? তোমার কথা আমার সব সময় মনে পড়ে। আসলে সত্যি বলতে তোমাকে ফোন দেওয়ার সাহস হচ্ছিল না। কেন? যদি নিজেকে কন্ট্রোল না করে ভুলভাল কিছু বলে ফেলি, আর তুমি যদি রাগ করো, তাহলে আমি যে সহ্য করতে পারবো না। নিলয়ের কথা শুনে মেঘা বিড়বিড় করে বলল, আমি তো সবসময় তোমার কথা শোনার অপেক্ষায় থাকি, এখন রাগ করতে প্রশ্নই আসে না। নিলয় মেঘার বিড়বিড় করে বলা কথাগুলো বুঝতে না পেরে মেঘাকে জিজ্ঞেস করলো। তুমি কি কিছু বললে মেঘা? মেঘা কিছুটা ভ্যাপাচেকা খেয়ে বলল, কই না তো, কিছু বলিনি তো। নিলয় মেঘার ছবিটা সামনে নিয়ে মেঘাকে বলল, আমি জানি না মেঘা, তুমি আমাকে কি জাদু করেছো। আমার শয়নের স্বপ্নে প্রতিটি মুহূর্তে একমাত্র এখন তুমি থাকো। সারাক্ষণ তোমার ছবিটার দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে আমার। তোমাকে কাছে পেলে তো আমি সব কিছু ভুলে সারাক্ষণ তোমার দিকেই তাকিয়ে থাকবো। মেঘা কিছু বলছে না, শুধু চুপ করে নিলয়ের কথাগুলো শুনছে। মেঘা চুপ করে আছে দেখে নিলয় মেঘাকে বলল, চুপ করে আছো যে, কিছু বলছো না যে? মেঘা একটু হেসে নিলয়কে বলল, আসলে আমার আপনার কথাগুলো শুনতে বেশ ভালো লাগছে, চুপ করে আছে। নিলয় তার বুকের বাঁ পাশে হাত দিয়ে মেঘাকে বলল, এভাবে হেসো না মেঘা, তোমার ওই হাসিটুকুই যে আমাকে পাগল করার জন্য যথেষ্ট। নিলয়ের প্রতিটা কথা যেন মেঘা হৃদয়ে এসে স্পর্শ করছে। মেঘা যেন আর মেঘাতে নেই, হয়ে গেছে অন্য। প্রায় ঘন্টাখানেক নিলয় আর মেঘার মধ্যে কথোপকথন চলল। নির্ঝরের মা কোনো একটা বিষয় নিয়ে কারোর সাথে ফোনে কথা বলছিল। ফোনটা রেখে নির্ঝরের মা তার স্বামীকে বলল, দেখেছো, আমি বললাম না আমি যা ভেবেছি সেটাই অনেকটা ঠিক, বাকিটা কাল বোঝা যাবে। দোয়া করো আমি যা ভাবছি যেন সেটাই ঠিক হয়। নির্ঝরের বাবা আনন্দিত নয়নে তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, শাস্ত্রে একটা কথা আছে জানো তো, দুঃখের পরে সুখ আসে। দেখো সব সুখ একসাথে এসে ধরা দেবে। নির্ঝরের বাবা কিছুক্ষণ চুপ থেকে তার স্ত্রীকে বলল, শোনো, মেঘা কিন্তু মনে মনে অনেক কষ্ট পাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। ওকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? নির্ঝরের মা খুব কোমল কণ্ঠে বলল, যে মেয়েটা আমার চোখের সামনে একটু একটু করে বড় হয়েছে তার উপর আমার এখনো রাগ থাকবে, সেটা তুমি ভাবলে কি করে? আমি চাই মেঘা এই কষ্টে পুড়ে পুড়ে খাঁটি সোনা হয়ে উঠুক, আর সেই সাথে মেঘা যেন নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারে। মেঘা যখন তার মামির কাছে এসেছিল কথা বলার জন্য, তার মামি খুব ইচ্ছে করছিল মেঘার সাথে কথা বলতে, মেঘার কথাগুলো মন দিয়ে শুনতে। কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে মেঘার কাছ থেকে দূরে সরে গেছে তার মামি, মেঘাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। সকালবেলা নাস্তা করে সবার কাছ থেকে বিদায় নিয়ে আর মিথিলার কপালে ছোট্ট একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে চলে গেল নির্ঝর। নির্ঝর বেরিয়ে যেতেই মিথিলা দৌড়ে ছাদে চলে গেল। যতক্ষণ পর্যন্ত নির্ঝরকে দেখা গেল ততক্ষণ পর্যন্ত এক দৃষ্টিতে নির্ঝরের যাওয়ার পানে তাকিয়ে রইল মিথিলা। নির্ঝরও বারবার পিছনে ফিরে তাকিয়ে তাকিয়ে দেখছিল মিথিলাকে। মিথিলা বারবার হাত নেড়ে নির্ঝরকে বিদায় জানাচ্ছিল। নির্ঝর মিথিলার চোখের আড়াল হতেই মিথিলার চোখ জোড়া ছলছল করে উঠল। 2 ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল মিথিলার। বেশ কিছুক্ষণ ছাদ থেকে মিথিলা নিচে নেমে এলো। ঘরে আসা মাত্রই মিথিলার বুকের ভেতরটা হু হু করে উঠল। ঘরের চারপাশটা কেমন যেন শূন্য শূন্য লাগছিল নির্ঝরকে ছাড়া। মিথিলার চোখ বেয়ে আবারও পানি পড়তে শুরু করলো। হঠাৎ মিথিলা তার কাঁধে কারোর হাতের স্পর্শ অনুভব করলো। মিথিলা তড়িঘড়ি করে চোখ মুছে পিছনে তাকিয়ে দেখলো তার শাশুড়ি দাঁড়িয়ে আছে। মিথিলা তার শাশুড়িকে কোনো কিছু বুঝতে না দিয়ে নিজেকে স্বাভাবিক করে তার শাশুড়িকে বলল, মা আপনি এখানে? আমাকে ডাকলেই তো আমি আপনার রুমে চলে যেতাম। মিথিলার শাশুড়ি মিথিলার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলো মিথিলা এতক্ষণ কাঁদছিল, কারণ মিথিলার চোখগুলো লাল হয়েছিল। ব্যাপারটা বুঝেও মিথিলার শাশুড়ি কিছুই বলল না মিথিলাকে। মিথিলার শাশুড়ি মিথিলাকে কাছে এনে বলল, মিথিলা, আমার মনে হচ্ছে তোমার শরীরটা ভালো নেই, চলো তোমাকে নিয়ে একটু হসপিটাল থেকে ঘুরে আসি। মিথিলা কিছুতে চাচ্ছিল না তার শরীর খারাপের ব্যাপারটা কেউ সঠিকভাবে জানুক, তাই ব্যাপারটাকে আড়াল করার জন্য মিথিলা তার শাশুড়িকে বলল,
কই না তো মা, আমার তো শরীর ঠিকই আছে, হসপিটালে যাওয়ার কোনো দরকার নেই। মা, আপনাদের তো সকালে চা খাওয়া হয়নি, আপনি ঘরে যান, আমি আপনার আর বাবার জন্য চা করে নিয়ে আসছি। মিথিলার শাশুড়ি মিথিলার কথায় কোনো সায় না দিয়ে মিথিলাকে আবারও বলল, চা পরে খাওয়া যাবে মিথিলা, তুমি আগে রেডি হয়ে নাও। তোমাকে নিয়ে আমি সামনের হসপিটাল থেকে একটু ঘুরে আসি। ওখানে আমার এক বান্ধবীর মেয়ে আছে, সে খুব ভালো একজন ডক্টর। মিথিলা কিছুতেই যেতে রাজি হচ্ছিল না। শেষে মিথিলার শাশুড়ি কিছুটা রাগান্বিত হয়ে মিথিলাকে বলল, আমি কোনো কথা শুনতে চাই না মিথিলা, আমি যা বলছি তাই করো। রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে আমি হসপিটালে যাব। মিথিলা অনেক চেষ্টা করেও ব্যাপারটাকে এড়িয়ে যেতে পারল না। শেষ পর্যন্ত হসপিটালে যাবার জন্য তৈরি হতে হলো। নির্ঝরের গাড়ি ছুটে চলেছে আপন গতিতে, কিন্তু নির্ঝরের মনটা একদম গতিবিহীন। নির্ঝরের যেন মনে হচ্ছে ও শুধু ওর প্রাণটা নিয়ে এসেছে, আর তার মনটা মিথিলার কাছেই রেখে এসেছে। মিথিলার কথা খুব মনে পড়ছিল নির্ঝরের, তাই তার ফোনটা বের করে মিথিলাকে কল দিল, কিন্তু মিথিলা কলটা রিসিভ করলো না। বেশ কয়েকবার মিথিলাকে কল দেবার পরও মিথিলা নির্ঝরের কলটা রিসিভ না করাতে নির্ঝরের কিছুটা টেনশন হতে লাগলো। মিথিলাকে না পেয়ে নির্ঝর রাইসের ফোনে ফোন দিল, কিন্তু রাইসের ফোন বিজি দেখাচ্ছে। বেশ কয়েকবার রাইসকে ফোন দিয়েও পেল না নির্ঝর। মিথিলার খবর না পেয়ে কিছুটা চিন্তার ভাঁজ পড়ল নির্ঝরের কপালে। হয়তো মিথিলা ব্যস্ত আছে, তাই ফোন ধরছে না। এই ভেবে নিজেকে কিছুটা বৃথা সান্ত্বনা দেবার চেষ্টা করলো নির্ঝর ফোনটা পকেটে রেখে চোখ বন্ধ করে মিথিলা আর নির্ঝরের ফেলে আসা কিছু স্মৃতি তলদেশে হারিয়ে গেল। নির্ঝরের ফোনগুলো দেখেও ইচ্ছে করেই ফোন ধরল না মিথিলা, কারণ মিথিলা যদি এখন ফোন ধরে আর নির্ঝর যদি কোনোভাবে জানতে পারে মিথিলা হসপিটালে যাচ্ছে, তাহলে নির্ঝর সব কিছু ফেলে দিয়ে এখানে চলে আসবে। এতে করে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই কলগুলো দেখা সত্ত্বেও অনেক কষ্টে নিজেকে সামলিয়ে রেখে নির্ঝরের ফোন ধরল না মিথিলা। রাইসের খুব ইচ্ছে করছিল মাইনের সঙ্গে একবার দেখা করতে, কিন্তু মিথিলা রাইসকে বলেছে ওর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত যেন দুজন দেখা না করে, কারণ যদি রাইসা কোনোভাবে পরীক্ষায় খারাপ করে তার সম্পূর্ণ দায়ভার এসে পড়বে মিথিলা আর মাইনের উপর। কারণ রাইসা অনেক ভালো স্টুডেন্ট, কোনো কারণে যদি ওর পরীক্ষার রেজাল্ট খারাপ হয় তাহলে তার জন্য মিথিলা আর মাইনের উপর দোষারোপ পড়তে পারে। এই ভেবে মিথিলা রাইসাকে রিকোয়েস্ট করেছে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মাইনের সাথে দেখা না করতে, কিন্তু কিছুতেই রাইসা তার মনটাকে শান্ত করতে পারছিল না। মাইনকে এক নজর দেখার জন্য তার প্রাণটা যেন হাঁসফাঁস করছিল। রাইসার সুযোগ খুঁজছিল কিভাবে বাসা থেকে বেরিয়ে গিয়ে মাইনের সঙ্গে দেখা করা যায়। কিছুক্ষণ পর মিথিলা আর তার শাশুড়ি হসপিটালে যাবার উদ্দেশ্যে বেরিয়ে গেল। রাইসাও সেই সুযোগে একটা টিফিন বক্স হাতে নিয়ে বের হয়ে যেতে নেবে, তখনই মেঘার সামনে পড়ে গেল। মেঘা রাইসাকে চুপি চুপি বের হতে দেখে একটু মুচকি হাসি দিয়ে রাইসাকে বলল, আহারে, এই জন্যই বোধহয় মানুষ পড়ে চোরের মনে পুলিশ পুলিশ, তাই না রে রাইসা? কথাটা বলে ঠোঁট টিপে হাসতে লাগলো মেঘা। রাইসা এইভাবে ধরা পড়ে কি বলবে বুঝতে পারছিল না। আসলে রাইসা চাচ্ছিল না মেঘা জানুক যে রাইসা মাইনের সঙ্গে দেখা করতে যাচ্ছে। হয়তোবা কথায় কথায় মেঘা আপু মিথিলা ভাবিকে বলে দিতে পারে ব্যাপারটা। রাইসা পরিস্থিতিটা ঘুরিয়ে দেবার জন্য মেঘাকে বলো, তুমি যে কি বলছো না মেঘা আপু, চোরের মনে পুলিশ পুলিশ কেন হবে? আমি কি চোর নাকি যে আমি ভয় পাবো? মেঘা রাইসার কানটা টেনে দিয়ে বলো, হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। আমি তো জানি তুই কোথায় যাচ্ছিলি, কারণ আজকে বাসায় তো গরুর মাংস আর পরোটা বানানো হয়েছে। আর গরুর মাংস আর পরোটা নির্ঝর ভাইয়া ছাড়া যে আর কার খুব পরিমাণে পছন্দ সেটা তো আমি জানি। আর ঢং না করে তাড়াতাড়ি চলে যা মায়ন ভাইয়ের সাথে দেখা করে খাবারটা খাইয়ে দিয়ায়। তা না হলে মিথিলা ভাবি এসে যদি জানতে পারে তাহলে তোকে আর আমাকে দুইজনকে খুব কিন্তু বকবে। রাইসা বুঝতে পেরে গেছে সে মেঘার কাছে ধরা পড়ে গেছে। রাইসা মনে মনে ভাবছে যদি মেঘা মিথিলাকে কিছু বলে দেয়, এই ভেবে রাইসা কিছুটা ভয় পাচ্ছিল। মেঘা রাইসার মুখ দেখে ব্যাপারটা আন্দাজ করতে পেরে রাইসাকে বলল, শোন রাইসা, ভালোবাসার মানুষকে এক নজর দেখার জন্য যেই অনুভূতিটা মনের মাঝে সৃষ্টি হয় সেটা তাকে না দেখা পর্যন্ত কখনোই দমানো সম্ভব হয় না। তুই আমাকে ভরসা করে নিশ্চিন্তে যেতে পারিস। রাইসা মেঘার কথায় খুশি হয়ে মেঘার গাল দুটো টেনে দিয়ে
খুব মিষ্টি করে মেঘাকে একটা থ্যাঙ্কস দিয়ে রাইসা দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল। রাইসা যাওয়ার পরে কিছুক্ষণ তাকিয়ে থেকে মেঘা মনে মনে আওড়ালো, ভালোবাসাটা সত্যি খুব অদ্ভুত, যা মানুষকে সম্পূর্ণ পরিবর্তন করে দেয়। হয়তো সেই মানুষগুলোর মধ্যেও আমি একজন। নীলয়ের এখন কোনো কাজেই আর মন বসে না। সারাক্ষণ শুধু মেঘার কথাই তার মাথায় ঘুরঘুর করে। যে নিলয় সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকতো, সে এখন সারাক্ষণ মেঘাকে নিয়েই ব্যস্ত থাকে। মেঘার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল নিলয়ের, তাই নিলয় ফোনটা হাতে নিয়ে মেঘাকে ফোন দিল। কথা বলার এক পর্যায়ে নিলয়ের এক সিনিয়র এসে নিলয়কে কিছুটা ধমকে স্বরে বলল, হোয়াট ইজ দিস নিলয়? এই অফিস টাইমে তুমি কাজ রেখে ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত। এই জন্যই তো তোমার কাছে এখন ইদানিং এতটা পরিমাণ ভুল হচ্ছে। তুমি খুব গুরুত্বপূর্ণ একটা পদে আছো, এটা কিন্তু ভুলে যেও না। এখানে যদি এতটুকু হিসাবের গরমিল হয় তাহলে কিন্তু সম্পূর্ণ দায়ভার একমাত্র তোমার উপরেই এসে পড়বে। আর তোমাকে আমি গুরুত্বপূর্ণ একটা হিসাবের ফাইল আজকে আমাকে সাবমিট করতে বলেছিলাম, তুমি সেটা এখনও করনি কেন? আমি আধা ঘন্টার মধ্যে ফাইলটা আমার টেবিলে চাই। এর আগের বার কিন্তু তুমি সেই ফাইলের হিসেবে অনেক গরমিল করে রেখেছিলে। প্রথমবার বলে আমি তোমাকে কিছু বলিনি, আমি নিজেই অনেক কষ্ট করে সেটা আজ মিলিয়ে জমা দিয়েছিলাম। তুমি আমাদের এখানকার বেস্ট এমপ্লয়ি, তোমার কাছ থেকে কিন্তু এটা আশা করা যায় না। আর হ্যাঁ, আর একটা কথা মাথায় রেখো, এইবারও যদি সেম ভুলটা তুমি করো তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আমি পদক্ষেপ নিতে বাধ্য হব, কথাটা মনে রেখো। কথাগুলো বলে তার সিনিয়র অফিসার তার রুম থেকে চলে গেল। নিলয় ভুলে গিয়েছিল ফোনের ওপাশে মেঘা ছিল। মেঘা সব কিছুই শুনতে পেয়েছিল। তারপর আবার নিলয় বিড়বিড় করে বলল, কিভাবে আমি সেই ফাইলটা সাবমিট করবো বুঝতে পারছি না। গতবারের সেম ভুলটা আমি আবারও করে ফেলেছি, তাই কিছুতেই হিসাব মিলিয়ে ফাইলটা তৈরি করতে পারছি না। বুঝতে পারছি না আমার এখন কি হবে, কিভাবে আমি এই ব্যাপারটা হ্যান্ডেল করব। মেঘা নিলয়ের কথাগুলো শুনতে পেরে নিলয়কে বলল, আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনার যদি কোনো প্রবলেম না হয় তাহলে হিসাবটাকে আমাকে একটু সেন্ড করতে পারবেন অনলাইনে? আমি হয়তোবা একটু হলেও আপনাকে হেল্প করার চেষ্টা করতে পারি। মেঘার কথাই এতক্ষণে নিলয়ের হুঁশ ফিরল। নিলয় ভুলেই গিয়েছিল যে ফোনেরও ওপর প্রান্তে মেঘা ছিল। নিজের বোকামির জন্যই মেঘা ব্যাপারটা জেনে ফেলল। মেঘা আবারও নিলয়কে বলল, আপনি চাইলে কিন্তু আমি আপনাকে হেল্প করার চেষ্টা করতে পারি। যদি আপনার প্রবলেম না হয় আমি আপনাকে হিসেব মিলাতে সাহায্য করতে পারি। নিলয় বাধ্য হয়ে মেঘা থেকে সাহায্য নিল। আশ্চর্য ব্যাপার, নিলয় এত চেষ্টা করেও যে তা মিলাতে পারছিল না। কিছুক্ষণের মধ্যেই মেঘা সেটা সলভ করে দিল। মানে তার সমস্ত হিসাব মিলে গেছে। তার ফাইলটাও এখন কমপ্লিট করতে আর বেশি সময় লাগবে না। নিলয় মেঘাকে প্রশ্ন করলো, তুমি এত সহজে কি করে এটা সলভ করে ফেললে বলতো মেঘা? মেঘা ছোট্ট করে একটা হাসি দিয়ে বলল, কারণ আমি অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট ছিলাম, আমার অনেক ভালো রেজাল্ট ছিল অ্যাকাউন্টিংয়ে। নিলয় ভাবলো এই নিয়ে মেঘার সাথে পরে কথা বলবে, আগে তার ফাইলটা কমপ্লিট করে সাবমিট করে দিতে হবে যত দ্রুত সম্ভব। তাই নিলয় ফোন রেখে দ্রুত ফাইল তৈরি করতে বসে গেল। মিথিলা আর তার শাশুড়ি ডক্টরের চেম্বারে বসে আছে। ডক্টর সাদিয়া মিথিলাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে একটু হেসে তার শাশুড়িকে বলল, আন্টি, আপনার অভিজ্ঞতার সত্যিই কোনো জবাব নেই। প্রশংসার দাবিদার আপনার অভিজ্ঞতা। আপনি যা ভেবেছিলেন আমার ঠিক সেটাই মনে হয়েছে। তারপরেও আমরা ডক্টররা শিওর না হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারি না, আর চিকিৎসাও তো করতে পারি না। আমি আপনাকে প্রেসক্রিপশনে একটা জিনিসের নাম লিখে দিচ্ছি, এটা টেস্ট করে শিওর হয়ে আমাদের জানাবেন, বাকিটা আমরা দেখব। সাদিয়া একটা প্রেসক্রিপশনে কিছু একটার নাম লিখে মিথিলার শাশুড়ির হাতে দিয়ে বলল, আন্টি, আপনি এখন ফার্মেসি থেকে এটা কিনে নিয়ে ভাবিকে বলুন টেস্ট করতে। যদি আমাদের ধারণা ঠিক হয় তাহলে বাকিটা না হয় পরেই বলবো কিভাবে কি করতে হবে। মিথিলা ওদের কাছ থেকে কিছুটা দূরে ছিল, বিধায় ওদের কথোপকথনটা ঠিকমতো শুনতে পেল না। তবে এইটুকু বুঝতে পারলো মিথিলা তার শাশুড়িকে কোনো একটা কারণে খুব খুশি খুশি দেখাচ্ছিল। ওরা ডক্টর সাদিয়ার চেম্বার থেকে বিদায় নিয়ে চলে গেল। সামনের একটা ফার্মেসিতে এসে প্রেসক্রিপশনটা দেখিয়ে জিনিসটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে গেল। রাইসা মাইনের অফিসের সামনে এসে মাইনকে ফোন দিয়ে বাহিরে আসতে বলল। কিছুক্ষণ পর মাইন বাহিরে এসে রাইসাকে দেখে মাইন রীতিমতো অবাক হয়ে গেল। রাইসা মাইনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মাইনের হাত ধরে টেনে নিয়ে গেল। কিছুটা দূরে একটা ফাঁকা জায়গায় গিয়ে মাইনকে রাইসা জড়িয়ে ধরল। মাইন রাইসার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই পাগলি ছাড়ো, আশেপাশের লোকজন দেখলে খারাপ বলবে।
না ছাড়বো না। আমার কতটা কষ্ট হয়েছে তোমাকে ছাড়া এই কয়েক ঘন্টা থাকতে, তুমি তা জানো? কষ্ট কি একা তোমার হয়েছে, আমার হয়নি? মায়ের মনে মনে বলল। তা তো দেখতেই পাচ্ছি কেমন কষ্ট হয়েছিল। আমি তোমার থেকে অনেক বেশি তোমাকে ভালোবাসি, কিন্তু বুঝতে দেয় না। তাহলে তুমি আরও অনেক বেশি পাগলাম করবে, তাই? কিছুক্ষণ মায়ের আর রাইসা দুজনকে জড়িয়ে ধরে রাখলো। মায়ের রাইসাকে বলল। এবার ছাড়ো, আশেপাশের লোক দেখলে কি মনে করবে বলো তো? রাইসা মায়নকে ছেড়ে দিয়ে মায়নের হাতে একটা বক্স দিয়ে মায়নকে বলল। এই নাও ধরো, এটা তোমার জন্য। মায়ন বক্সটার দিকে এক নজর তাকিয়ে রাইসাকে জিজ্ঞেস করলো। কি আছে এতে? আর তুমি লেখাপড়া বাদ দিয়ে কেন এখানে এসেছো বলো তো? তোমার কয়েকদিন পরে পরীক্ষা। মিথিলা তোমাকে আর আমাকে রিকোয়েস্ট করছিল যেন আমরা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমরা দেখা না করি। মিথিলা যদি জানতে পারে তাহলে কিন্তু খুব মন খারাপ করবে। রাইসা কিছুটা করুণ সুরে বলল। কি করব আমি? তোমাকে না দেখে আর থাকতে পারছিলাম না। আর আজকে বাসায় পরোটা, গরুর মাংস আর রান্না করা হয়েছিল। তুমি তো খুব পছন্দ করো, তাই তোমার জন্য নিয়ে এসেছি। আর মিথিলা ভাবি আর মা বাহিরে কোথাও একটা গেছে, ওরা ফিরে আসার আগে আমি বাসায় ফিরে যাব, কেউ কিছুই জানতে পারবে না। মাইন রাইসার দুই গালে আলতো করে হাত দিয়ে বলল। তোমাকে ছাড়া যে আমারও থাকতে ভালো লাগে না। তোমাকে না দেখে আমারও খুব খারাপ লাগছিল, খুব মনে পড়ছিল তোমার কথা। রাইসা কিছুটা অভিমানী স্বরে বলল। হ্যাঁ, আমাকে যে কতটা মিস করো তা তো আমি জানি। আগের মতো ফোন দাও না, ফোনে বেশিক্ষণ সময় দিতে চাও না, কথা বলতে চাও না, দেখা করতে চাইলে এড়িয়ে যাও। এই বুঝি তোমার ভালোবাসার নমুনা? মাইন ভালোবাসা মিশ্রিত কণ্ঠের রাইসাকে বলল। আরে পাগলি, আমার এগুলো তো তোমার ভালোর জন্যই করি। আমি চাই আমার পাগলিটা অনেক ভালো রেজাল্ট করুক। তোমার সামনে পরীক্ষা, আমি চাই তুমি খুব ভালো একটা রেজাল্ট করো, যাতে করে তোমার সাফল্যের কিছুটা অংশীদার আমিও হতে পারি। বুঝো না কেন বলো তো পাগলি? ব্যাস, অনেক হয়েছে, আর বোঝাতে হবে না। এসো, তোমাকে আমি খাইয়ে দিচ্ছি। মাইন রাইসার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই বলল। রাইসা, তুমি সকালে নাস্তা করেছিলে তো? রাইসা তার মাথাটা দুপাশে নাড়িয়ে বলল। না। মাইন কিছুটা রাগী গলায় বলল। এত বেলা পর্যন্ত এখনো না খেয়ে আছো কেন রাইসা? তোমার না সামনে পরীক্ষা, তোমার শরীর খারাপ করলে তখন পরীক্ষা খারাপ হবে না বলো? আসলে তোমার পছন্দের খাবার আজ বাড়িতে রান্না করা হয়েছে, তাই তোমার সাথে একসাথে খাবো বলেই আমি সকালে এখনো নাস্তা করিনি। মাইন রাইসার কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বলল। এত ভালোবাসো কেন তুমি আমাকে? তোমার এত ভালোবাসাতেই তো আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে রাইসা। বিশ্বাস করো, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে আমার পাশে চাই। শোনো, ভালোবাসা কখনো মরে না, অমর হয়ে থাকে, বুঝলে? মাইন একটু হেসে বলল। তাই বুঝি? তাই। আচ্ছা শোনো, অনেকক্ষণ হয়ে গেছে, এরপর ভাবি আর মা চলে আসলে আমাকে খুঁজবে, তাই এসো তোমাকে খাইয়ে দিই। তারপর দুজনকে খাইয়ে দিতে লাগলো। মিথিলার শাশুড়ি মিথিলার ঘরে অধীর আগ্রহে অপেক্ষা করছিল টেস্টের রেজাল্টের খবরটা জানার জন্য। মিথিলা কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে তার শাশুড়িকে সেটা দেখিয়ে বলল। মা, আপনার অপেক্ষা সার্থক হয়েছে। মিথিলার শাশুড়ি তড়িঘড়ি করে বেবি কিটটা হাতে নিয়ে দেখলো ওখানে দুটো গাঢ় দাগ উঠে আছে। মিথিলার শাশুড়ি খুশিতে আত্মহারা হয়ে গেল। মিথিলার শাশুড়ি মিথিলার কপালে একটা চুমু দিয়ে বলল। তুই জানিস না মা, আজ আমি কতটা খুশি হয়েছি। তবে আমার থেকে আজকে যে সবচেয়ে বেশি খুশি হতো সে এখন থেকে অনেক দূরে আছে। তাড়াতাড়ি করে খুশির সংবাদটা ওকে জানিয়ে দে। একটা কথা ছিল। হ্যাঁ বল। মা, আমি চাইছি নির্ঝরকে সারপ্রাইজ দিতে। প্লিজ মা, আমার এই আবদারটুকু রাখুন। মিথিলার শাশুড়ি হেসে মিথিলাকে বলল। ঠিক আছে, আমি তাহলে এখন কাউকে কিছু বলবো না, সবাইকে সারপ্রাইজ দেব নির্ঝর আসার পরে। তবে হ্যাঁ, তুই কিন্তু অবশ্যই সাবধানে থাকবি। কোনো রকম কাজকর্ম কিন্তু তুই করবি না। এখন থেকে যা করার সমস্ত কিছু আমি করব। তুই শুধু আমার নাতি আর নাতনি যাই হোক তাকে খুব যত্ন করে তোর মধ্যে লালন করবি, ঠিক আছে? মিথিলার শাশুড়ির এই কথাটা শুনে মিথিলা তার শাশুড়ির দিকে তাকিয়ে বলল। মা, ছেলে বা মেয়ে যাই হোক, আপনি কি তাতেই খুশি? অবশ্যই মা, আমার সুস্থ একটা নাতি বা নাতনি হলেই আমি খুশি। মিথিলা খুশিতে তার শাশুড়িকে জড়িয়ে ধরে বলল। সত্যি মা, আমি অনেক ভাগ্যবতী, আপনার মতো এমন একজন শাশুড়ি পেয়েছি। আসলে বেশিরভাগ শাশুড়িরাই নাতির জন্য বউকে প্যারা দেয়, কিন্তু এটা বুঝতে চায় না নাতি বা নাতনি সবই আল্লাহর ইচ্ছা।
মিথিলার শাশুড়ি পরম মমতায় মিথিলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি যে তেমন শাশুড়ি নই মিথিলা, কারণ আমি তোকে আমার বউ নয়, আমার মেয়ে ভাবি সবসময়। আচ্ছা শোন, তুই এবার একটু রেস্টে, আমি যাচ্ছি। মিথিলার শাশুড়ি মিথিলার রুম থেকে চলে যেতেই মিথিলা কিটটা হাতে নিয়ে বসে খাটে বসে খুশিতে কেঁদে দিল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে পেটে হাত দিয়ে নিজে নিজেই বলল, তোকে আমি আমার মধ্যে খুব সযত্নে লালন করবো রে। তুই যে আমার আর তোর বাবার 7 রাজার ধন, আমাদের অমূল্য সম্পদ। কিন্তু দেখ না, এই সময় তোর বাবাটা কাছে নেই। তোর মায়ের না খুব কষ্ট হচ্ছে তোর বাবার জন্য। তোর বাবা আসলে তোর বাবাকে খুব করে বকে দিবি কেমন? এই বলে মিথিলা নিজে নিজে হাসতে লাগলো। সেই মুহূর্তে নির্ঝরের ফোন এলো। মিথিলার দ্রুত নির্ঝরের ফোনটা রিসিভ করলো। মিথিলা ফোন রিসিভ করতেই নির্ঝর কিছুটা রাগী কণ্ঠে ওপাশ থেকে বলে উঠল,